প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল সিলেটের নিয়মিত আয়োজন আজকের সারাদিন অনুষ্ঠানে। আমরা প্রত্যেকদিন এই অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে যে সকল সংবাদ শিরোনাম হয়, যে সকল সংবাদ প্রচারিত হয়, সেই সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সংবাদের পেছনের গল্প শুনবার চেষ্টা করি। প্রত্যেকদিনই কোনো না কোনো অতিথি আমাদের সাথে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকে সিলেট টুডে 24.com এর বার্তা সম্পাদক, বণিক বার্তা সিলেটের সিলেট ব্যুরো চিফ, বণিক বার্তা দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো চিফ দেবাশিস দেবু আমাদের সাথে আছেন। দেবাশিস দেবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা বিভিন্ন পত্রিকার শিরোনাম দেখব, বিশেষ করে অনলাইন গণমাধ্যমের। আজকে আমরা সিলেট টুডে 24.com এর যে শিরোনামগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা আজকে এই মুহূর্তে যে শিরোনামটি আমরা দেখছি যে সিলেটের দুটি ল্যাবে একদিনে ৭৯ জন করোনা রোগী 89 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সিলেটের দুই ল্যাবে একদিনে 89 জন করোনা শনাক্ত, অর্থাৎ নতুন করে আরো 89 জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এবং প্রত্যেক দিনই আমরা কোভিড-19 করোনা ভাইরাসের এই সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সিলেটে শুরুর দিকে আমরা দেখেছিলাম যে অনেক কম রোগীর সংখ্যা সিলেটের তুলনায় সিলেটের পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জে কিন্তু বেশি ছিল। কিন্তু দিন যেতে যেতে যত সময় গড়াচ্ছে ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটই আসলে সবচেয়ে বেশি করোনা শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সিলেট জেলা এখন ভালনারেবল সিচুয়েশনে আছে বলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আমরা জানতে পারছি। কিন্তু প্রশাসনিক কাঠামো এখনো পর্যন্ত সিলেটকে লকডাউন বা জোনিং এর আওতায় যে রেড জোনিং করা হয়েছে, ইয়েলো জোনিং করা হয়েছে, গ্রিন জোনিং করা হয়েছে, সেখানে প্রশাসন এখনো পর্যন্ত কিন্তু সিলেটকে ভালনারেবল স্বীকৃতি দিচ্ছে না। যদিও মিডিয়াতে তারা নানা রকম ভাবে বক্তব্যে কিন্তু এই কথাগুলো বলেন। জনাব দেবাশিস দেবু, আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে এই যে বিষয়টা আমি উত্থাপন করলাম যে আজকে 89 জন এবং ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে সিলেটের এই সংখ্যাটি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমরা দেখছি যে এই বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সিলেট যে ভালনারেবল সিচুয়েশনে আছে এই মহামারীতে, এইটাকে তারা কন্ট্রোল করার জন্য ইতিমধ্যেই সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকাকে তারা ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেড জোন করেছে। আমি যদি ভুল না করে থাকি 19টি ওয়ার্ডকে তারা রেড জোন করেছেন, 2টি ওয়ার্ডকে তারা ইয়েলো জোন করেছেন এবং 2টি ওয়ার্ডকে ইয়েলো জোন করেছেন এবং 6টি ওয়ার্ডকে তারা সবুজ সংকেত দিয়েছেন। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি নিচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তর বলছিল যে তারা চাচ্ছে যে এই জোনিং এর আওতায় যে সকল এলাকাকে ডিক্লেয়ার করা হয়েছে সেগুলোকে লকডাউনের আওতায় আনা। এই জায়গায় স্থানীয় সরকার বলেন, প্রশাসন বলেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে যে একটা সমন্বয়হীনতা, এটা আপনি একজন সংবাদকর্মী হিসেবে, সংবাদ মাধ্যমে কাজ করার লোক হিসেবে কি চোখে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে রোগী আরো বাড়বে, রোগী যে বাড়ছে, যে আসলে 89 জন শনাক্ত মানে এই সংখ্যা হয়তো 282 বা 400টা টেস্ট করা হয়েছে, এদের মধ্যে থেকে 89 শনাক্ত হয়েছে। আসলে যদি আমরা সকলকে টেস্টে এটা নিয়ে আসতে পারি, ওইটা হয়তো 89 হবে বা হয়তো 5000 আরো বেশি, এটা তো হয়ে যাবে, কারণ এটা আমরা জানি এটা কমিউনিটি লেভেলে ইয়ে হয়ে সংক্রমিত হয়ে গেছে অলরেডি কমিউনিটি। এখন আসলে ওই যে রোগী আরো অনেক হবে, আরো শনাক্ত হয়ে যাবে, কিন্তু এখন কিভাবে ঠেকাতে হবে এটা হচ্ছে কথা। কিন্তু আমার মনে হয় প্রশাসনও আসলে জানে না তারা কি করতে চাচ্ছে বা কি তারা চাচ্ছে, এটা আসলে খুব ক্লিয়ার না এখন আমরা যারা গণমাধ্যমে কাজ করছি। এবং তাদের মধ্যে তো একটা বিশৃঙ্খলা, হজবরল অবস্থাটা দেখতেই পাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা প্রথমে শুনলাম যে কিছু জুনিং এলাকা করা হয়েছে, ওই এলাকার রেড কিছু আপনি বললেন যেটা, কিন্তু এইটাও তো ক্লিয়ার কোনো মেসেজ না। এটা আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বাস্থ্য অধিদপ্তর যদি সিভিল সার্জন যদি এই কথা বলেন, আবার ডিসি বলেন যে আসলে এটা কথা কনফার্ম কিছু না, হ্যাঁ, এটা আসলে এখন পরিকল্পনাধীন পর্যায়ে রয়েছে। এবং সারা দেশেই আমরা এইটা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আসলে কি করতে যাচ্ছেন তারা এবং কিভাবে এটা মোকাবেলা করতে যাচ্ছেন সেটা আসলে কোনো ক্লিয়ার কিছু না। এবং এখন দেখেন যে ঢাকায় তারপরে কিছু পরীক্ষামূলক এলাকায় আমরা দেখতে পাচ্ছি, প্রথমে একটা এলাকায় দেখলাম, এখন আবার ওয়ার্ডিতে তারা শুরু করেছেন যে রেড জোন করে লকডাউন। সিলেটে এইরকম কোনো একটা পরীক্ষামূলক জায়গা করা যেতে পারে যে এই এলাকায় বেশি, আমরা এই এলাকার টেস্ট কেস হিসেবে দেখি, এটা একটু লকডাউন করে এলাকায় আসলে কোন সুফল পাওয়া যায় কিনা, এরকম একটা এক্সপেরিমেন্টের জায়গায় যাওয়া যায়। আসলে তো যেহেতু আমরা পারছি না, কিছু এক্সপেরিমেন্ট করে দেখি, ভুলও হতে পারে এখানে এক্সপেরিমেন্টে, দেখা যাচ্ছে আসলে সুফল মিলছে না, কিছু তো করতে হবে। একদম হাত পা গুটিয়ে বসে থাকা তো কোনো সমাধান না। এখন যে সিচুয়েশন সেটা তো মনে হচ্ছে হাত পা গুটিয়ে বসে থাকার মতোই একটা অবস্থা। এবং ঘরবন্দি মানুষ যারা মুক্ত হয়েছেন, যারা এখন জীবনযাত্রায় স্বাভাবিক হয়ে আসছেন, তাদের মধ্যে এই ঝুঁকিটা করোনা সংক্রমণে
সেইটা আরো বেড়ে যাচ্ছে একদিকে, আর একদিকে হাত পা গুটিয়ে বসে থাকার মতো সিদ্ধান্তহীনতার জায়গায় প্রশাসনের অবস্থান। এটা একটা ব্যাপার যে আবার মনে হয় যে প্রশাসনের এইরকম একটা ডিসিশন নিতে যা হয় খুব আমরা যখন পারছি না মনে করে হার্ড হিউম্যানিটি একটা কথা বলা হচ্ছে যে মানুষ এইভাবে আক্রান্ত হতে হতে একসময় এই ভাইরাসটাকে তার শরীরের সাথে মানিয়ে নেবে, তখন হয়তো এরকম একটা পরিস্থিতিকে আমরা যাচ্ছি আসলে। এবং আমাদের প্রশাসনও যেটা হলো সর্বশেষ যেটা হলো আপনি জানেন যে টেস্টের ক্ষেত্রে একটা ফি নির্ধারণ করা হলো, তার মানে কি হবে গরিব লোক দরিদ্র লোকজন এখন তো নিরুৎসাহিত হবে টেস্ট না করে। এমনিতেই 20 দিন 15 দিন পরে যখন রিপোর্ট আসতেছে এমনি কিছু নিরুৎসাহিত হচ্ছে, 15 দিন খামাখা করে বসে থাকছে। আরো যখন হচ্ছে এখন করোনা মানুষের চাকরি বাকরি যাচ্ছে, আয় কমছে, মানুষের কাছে 200 টাকা কিন্তু অনেক বড় বিষয়। এক ফ্যামিলিতে যদি 5 জন আক্রান্ত হয় তাহলে 1000 টাকা তাকে দিতে হচ্ছে, প্রথমবার 3 বার টেস্ট করাতে হয়, মানে তার এখানে 3000 টাকা খরচ করবে। এটা সুতরাং এটিও খুব বেশি যে মানুষের জন্য বাজে সিদ্ধান্ত। আমার মানুষকে নিরুৎসাহিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং টেস্ট কমানোর জন্য এরকম একটা ভ্রান্ত, এবং আমার মনে হয় এই করোনার সংক্রমণ ঠেকাতে ভূমিকা রাখবে না এবং করোনা বিস্তারে এটা একটা বড় ভূমিকা রাখবে। এবং সেটাই আমরা দেখছি যে একই পত্রিকার সিলেট টুডের আরেকটি শিরোনাম সংবাদ শীর্ষে রয়েছে, সর্বশেষ সংবাদের মধ্যে রয়েছে করোনা উপসর্গ নিয়ে বাবা মা সহ হাসপাতালে বিএনপি নেতা এনামুল হক। ডক্টর এনামুল হক চৌধুরী, আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি উপদেষ্টা হিসেবে রাজনীতিতে আছেন এবং তার বাবা মা কোভিড-19 উপসর্গ নিয়ে সিলেটের মাউন্ট এডুরা হাসপাতালে ভর্তি আছেন সিলেট টুডের সংবাদ অনুযায়ী, এবং তিনি নিজেও করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। তাদের 3 জনেরই ইতিমধ্যে উপসর্গ নিশ্চিত, উপসর্গ অনুযায়ী তাদের করোনা আছে কিনা সেটি স্যাম্পল কালেক্ট করা হয়েছে। এবং একইভাবে এই নিউজে আরেকটি তথ্য যেটি সবচেয়ে বেশি কষ্টদায়ক বা এখান থেকে আসলে আমরা বুঝতে পারি আসলে পরিস্থিতিটা কি হচ্ছে, ডক্টর এনামুল হক চৌধুরীর স্ত্রীও কিন্তু বাসায় আইসোলেশনে আছেন একই উপসর্গের কারণে এবং তারও স্যাম্পল কালেকশন করা আছে। সুতরাং একটি পরিবারের তিনি একজন রাজনীতিবিদ এবং সচেতন মানুষ, নিশ্চয়ই তিনি সামাজিক দূরত্ব বলেন আর যে সকল বিধিবিধান আছে আমরা তার পারিবারিক সূত্রে কথা বলেও জানতে পেরেছি তারা অনেকটা আইসোলেটেড অবস্থায় তাদের বাসায় ছিলেন এই কদিনে, এবং তার বাবা মা বয়স্ক মানুষ, তারা বাইরে যাননি বলে তিনি জানিয়েছেন। তবুও করোনার উপসর্গ দেখা যাচ্ছে এবং 4 জন মানুষ একটা ফ্যামিলির আক্রান্ত হয়ে হাসপাতালে যখন ভর্তি, এই অবস্থাটা তো আসলে এই গা ছেড়ে দেওয়ার কারণেই হচ্ছে বলে এরকম আরো হবে হয়তোবা, এই আশঙ্কাটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায়। হচ্ছে আপনি যখন সবকিছু খুলে দিচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত, তখন আসলে আইসোলেটেড থাকা, এই যে সামাজিক দূরত্ব আপনি বলে সচেতন মানুষ 56,000 বর্গমাইলের একটা দেশ, 18 কোটি মানুষ, এটা অবাস্তব একটা কথা। এখানে আইসোলেটেড থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এখানে আসলে সম্ভবই না। আজকে তো আমরা নিউজ করছি যে অমুক উপসর্গ নিয়েছেন, অমুক আক্রান্ত হয়েছেন, কালকে আরো যেভাবে এগোচ্ছে যদি পরে নিউজ করতে হবে অমুক করোনা আক্রান্ত হননি, সবাই আক্রান্ত হবে, এই লোকটা আক্রান্ত হয় না, এটা একটা নিউজ হবে। এইদিকে যাচ্ছে এখন আসলে দেশ, যে সে মানে সেটা বিরল ঘটনা, সকলেই আক্রান্ত হবে, মানে এই মানসিক প্রস্তুতি থাকতে হবে, এইদিকে যাচ্ছে। কারণ এখন পর্যন্ত কোনো সমন্বিত এবং সুশৃঙ্খল এবং খুবই যে এফেক্টিভ কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আপনি নিজেও ন্যাশনাল গণমাধ্যমে আছেন, পাশাপাশি সিলেট টুডের নিউজ এডিটর হিসেবে কাজ করছেন। অনেক সংবাদ নিয়ে ঘাটাঘাটি করতে হয়, অনেক সংবাদ পড়তে হয়। আমরা দেশের ক্রান্তি লগ্নে নানা সময় আমরা বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা আমরা যদি বলি যে নানা সংকটে গত তার শাসন আমলে এই যে সময়গুলো যাচ্ছে আমরা দেখেছি যে নানান সংকটে, জাতির সংকটে তিনি কিন্তু হাল ধরেছেন। কিন্তু এইবার যে স্বাস্থ্য বিপর্যয়ের এই সময়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কিন্তু এরকম কিছু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এটা একটি আমাদের জন্য কোনো আশার আলো দেখাচ্ছে না। নিশ্চয়ই সরকারের যেহেতু শীর্ষস্থানে তিনি আছেন, তিনি বিষয়টি ভালো বোঝেন আমাদের থেকেও, এবং জনগণ কিন্তু চেয়ে আছে এরকম একটি বিষয় একটা ইয়ে আছে, মানে আমি কথাটা শেষ করি নাই, জনগণ কিন্তু এরকম একটি আশায় আছে যে স্বাস্থ্য বিভাগ যখন ফল করেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নানা তথ্যে বিভ্রান্ত হচ্ছে মানুষ, প্রশাসনের নানা ইঙ্গিতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এই জায়গায় মানুষ কিন্তু আশা করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো বা মানুষের জন্য কোনো বার্তা দেবেন, এরকম একটি আশার জায়গায় মানুষ আছে। এই বিষয়টার সাথে আমি দ্বিমত। মানে কেন সবকিছু শেখ হাসিনা দেখতে হবে? তাহলে আমার এই যে মন্ত্রণালয়, এই যে আমার রাষ্ট্র, আমার সাথে আমার কাঠামোটা ভেঙে পড়েছে,
মানে একক ব্যক্তি যদি সবকিছু দিতে হয় তাহলে আমাদের পুরো রাষ্ট্রযন্ত্র পুরো যে কোলাপস করেছে নাকি, এটার মধ্যে কোনো পরিস্থিতি নাই। আমার মন্ত্রীরা আছেন, আমার সচিবরা আছেন, সচিব সব দায়িত্ব আছেন, জেলা জেলা আলাদা প্রশাসন আছে, স্থানীয় সরকার আছে, সকলে সংঘবদ্ধ হবে তো সমন্বিত, মানে আমরা এই সিস্টেমটা করতে পারি না, সিস্টেমে হয়তো কোনো সমস্যা হয়েছে। এই প্রশ্ন আসলে থেকে যাবে, আমরা আসলে এইটা একটু বলতে আর একটু যোগ করা দরকার যে এই ডিসিশনটা কে নেবে, কেন এটা ডিসি নেবে, আমার রাজনীতি কোথায়, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। আমার ওই জায়গায় আমি লকডাউন করবো কিনা, আমি কত মানুষকে টেস্ট করাবো, এটা আমার পলিটিক্যাল গভর্নমেন্ট এখন ক্ষমতা, এখানে কোনো প্রশাসন রাষ্ট্র চালাচ্ছে না। কিন্তু আমার এবং এই দ্বন্দ্বটা আমরা পরিষ্কার এই দ্বন্দ্বটা দেখা যাচ্ছে, এবং সিলেটে আমরা দেখছি যে রাজনৈতিক সম্প্রীতির শহর বলা হয় সিলেটকে, এবং সিলেটে আমরা দেখছি যে সিলেটের সব দলের, অর্থাৎ বিশেষ করে স্থানীয় সরকার প্রশাসনে রয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সরকার দলীয় শীর্ষ নেতা সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে এই দুর্বলতার কথাগুলো তারা মিডিয়াতে গত কয়েকদিন যাবত তারা বলে যাচ্ছেন। এটা তাদের ব্যর্থতা আমি বলবো, তাদের প্রশাসন এটা নীতি করবে কেন? আমার তারা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনীতি মানে আমার রাষ্ট্রের রাজনীতিটা দুর্বল হয়ে গেছে, প্রশাসন এবং আমলাতন্ত্র শক্তিশালী হয়ে উঠেছে, এটা একটা রাজনৈতিক ব্যর্থতা। কেন প্রশাসন ত্রাণ বিতরণ করবে? এটা তো পলিটিক্যাল লোকদের, রাজনৈতিক মন্ত্রীরা, জনপ্রতিনিধিদের করবে। হ্যাঁ, কেন প্রশাসন এই ডিসিশন নেবে যে আজকে লকডাউন হবে কিনা? এখানে কি এমপি নাই, এই এলাকার দায়িত্বপূর্ণ সাংসদ নেই, এই মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী নাই, এগুলো তো তাদের নেবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী নাই, এই ডিসিশনগুলো তারা নেওয়ার কথা। জাতীয়ভাবেও আমরা নানা সিদ্ধান্তে এই আমলাতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, আমাদের রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দুর্বৃত্তায়নে জড়িত পড়েছেন, তারা অনেক বেশি হয়তো ব্যবসা নির্ভর হয়ে পড়ছেন, তাদের এই ব্যর্থতার কারণে আজকে আমলাতন্ত্র সত্যি এবং তাদের একটা ইনডিসিশন আমরা দেখতে পাচ্ছি। এবং নানান বিশৃঙ্খলা আমরা দেখি, প্রধানমন্ত্রী বলছেন, আপনি যে আগে বললেন প্রধানমন্ত্রীর কথা, প্রধানমন্ত্রী বললেন যে ঈদের পরে সবকিছু খুলে দেওয়া হবে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এসে বললেন খুলে দেওয়ার হলে এটা বাড়বে, এটা মানে কে কোথা থেকে ডিসিশন নিচ্ছে এই কোনো সমন্বয় নেই, এক এক কথা বলছে। আবার একটা কমিটি করা হয়েছিল, আপনি দেখেছেন যে জাতীয় পর্যায়ে একটা কমিটি করে করোনা ভাইরাস একটা মাল্টি সেক্টরাল টেকনিক্যাল কমিটি করা হয়, টেকনিক্যাল কমিটি এখন পর্যন্ত অ্যাক্টিভিটিটা কি আমি এখন পর্যন্ত দেখি নাই। এবং টেকনিক্যাল কমিটির এখানে একটা বিষয় যুক্ত করতে চাই যে টেকনিক্যাল কমিটির যে কাজ বলতে আমার চোখে যেটি পড়েছে সেটি হচ্ছে টেকনিক্যাল কমিটির যে সকল সদস্য আছেন তারা নানা গণমাধ্যমে যাচ্ছেন এবং তারা বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন, কিন্তু গণমাধ্যম থেকে যখন জানা হচ্ছে যে আপনিও তো সেই কমিটির মেম্বার, তখন তারা এক ধরনের হতাশা প্রকাশ করছে, মানে কমিটি আমরা এটা বলছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বলার কমিটি যে মিটিং করছে, কমিটির সাথে মন্ত্রী পরামর্শ করেছে, স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী, এই কার্যক্রম দেখি না, হঠাৎ একটা ডিসিশন দেখি, তো এটা কাদের সাথে পরামর্শ করে করা হলো, বিশেষজ্ঞের কোনো মতামত নেওয়া হচ্ছে কিনা, এইগুলো তো আমরা দেখছি না। তাহলে কমিটি করে রাখলেন, কমিটিকে আমি কাজ করতে দিচ্ছি না, তাহলে তো হলো না। সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আসলে আপনার বক্তব্যে ফুটে উঠেছে, এবং এটি বাস্তবতা। আরেকটি শিরোনাম নিয়ে আমরা কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আজকে 2 জুলাই 2020 সালের আজকের সারাদিনে আমরা যে সংবাদগুলোর সর্বশেষ শিরোনামে রয়েছে সিলেট টুডের আরেকটি সংবাদ, গোয়েনঘাট সীমান্তে আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা। আমরা কিছুদিন পরেই এই সরকারের ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে এবং আলোচনা হয়েছে দুই দেশে, সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। আবার এই সমস্যাটি কিছুটা কমেও এসেছিল, কিন্তু ইদানিং আমরা আবার দেখছি যে সীমান্তে হত্যা বাড়ছে। এটি নিয়ে যদি খুব সংক্ষেপে বলেন আমরা অনুষ্ঠান শেষের দিকে। এক নম্বর কথা হচ্ছে যে সীমান্তে বিজিবির সাথে কথা হয়েছিল আমারও, বিজিবি যেটা বলছে যে ওই লোকগুলো ওইখানে গিয়েছিল, গিয়ে চুরি করতে গেছিল, চুরি করার পরে সীমান্ত অতিক্রম করে চলে গেছে, ভারতে প্রবেশ করছে অবৈধভাবে, পরে ওরা গুলি করছে। এবং গত 1 মাসে এরকম 3টা ঘটনা করছে, বিজিবি একই ধরনের কথা বলছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে, করে চুরি করে গেছে। আমার কাছে বিজিবি করছে, অনুপ্রবেশের সময় তারা কি করে, তারা কি দেখে যে বিজেপি তো বিএসএফ দেখতে পারে, তারা কি দেখতে পারে? সীমান্ত সুরক্ষা দেওয়ার কথা, সীমান্ত মানুষ যে অনুপ্রবেশ করছে বারবার করছে, হঠাৎ ঘটনা, বারবার এই ঘটনা ঘটছে, এবং আমরা এটা জানি ওপেন সিক্রেট, চোরাচালান হচ্ছে ইয়েতে, সীমান্ত দিয়ে মাদক আসছে। তার সাথে বিজেপির অ্যাক্টিভিটিটা কি, তারা কেন আছে, 1 নম্বর কথা, তাদের এখানে জবাবদিহিতা নিয়ে আসা হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে আমরা যে পাশাপাশি থাকি, দুই বাড়ির মানুষ যতই বিরোধ থাকুক, কিছু মানুষ যাওয়া আসা হয়ে যেতেই পারে। এখানে ওই এলাকার মানুষকেও কেন এই নমনীয় করতে বা বিএসএফ কেন তো উগ্র হয়ে যাচ্ছে, কেন তারা গুলি করছে? যে যাওয়া আসা করে তাদের পুষ্পেক করা হোক, তাদেরকে সে বন্দি করে ফিরিয়ে দিয়ে পুলিশের হাতে ন্যস্ত করুক, কিন্তু গুলি করার মতো উগ্র চলেছে। মানে আমাদের
যদি রাষ্ট্র থেকে তাদের ওই প্রতিবাদটুকু হয়তো করা যাচ্ছে না, আমরা রাষ্ট্র যদি নমনীয় হয়ে যায় তারা হয়তো আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এখানে আমাদের মনে হয় পররাষ্ট্র নীতিরও একটা ভূমিকা আছে, যে আমরা স্ট্রংলি কোনো প্রতিবাদ করছি না, কেন আমার লোক গেলেই তুমি গুলি করবো, এটা তো মানবাধিকার লঙ্ঘন। দুটি বন্ধু রাষ্ট্রের মধ্যে আসলে সীমান্তে এরকম উত্তেজনা বা সীমান্ত শত্রু রাষ্ট্র শত্রু রাষ্ট্র হলেও আসলে সাধারণ মানুষ নিরীহ মানুষ গুলি করতে পারে না, যার সাথে কোনোভাবে গ্রহণযোগ্য নিরস্ত্র মানুষকে গুলি করার আইন তো কোনো সেনাবাহিনীর নাই। সেক্ষেত্রে সীমান্ত লঙ্ঘনের একটি অপরাধ আছে এবং সেখানে এই সুযোগটা থাকে বলেই কিন্তু তারা সেটি করতে পারেন, এবং বারবার করে এই চুরির অভিযোগ বা চুরির দায় দিয়ে আমাদের সীমান্তে গুলি করার নিয়ে দেয়। আপনি যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে যান সেক্ষেত্রে বিচার করতে হবে, বিচারের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় সময়ই আগে অনেক বেশি ছিল, ইদানিং আমি বলছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে কমে এসেছিল, কিন্তু ইদানিং আমরা আবার ঘন ঘন দেখতে পাচ্ছি যে সীমান্তে হতে পারছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে চাই যে সীমান্তে যারা আমাদের প্রহরী রয়েছেন, বিশেষ করে আমাদের গৌরব উজ্জ্বল যে বিজিবি রয়েছেন, বিজিবির সেই দায়িত্বটুকু পালন করবেন, কারণ সীমান্ত যখন ক্রস করতে পারবে না একটি নাগরিক, অবৈধ ভাবে যখন অন্য একটি রাষ্ট্রে প্রবেশে সে নিরুৎসাহিত হবে, তখন তার ওইখানে গিয়ে আক্রান্ত হওয়া কিংবা প্রাণে হত্যা হওয়া এরকম জায়গা থেকে তারা মানুষ সেভ হবে এবং মানুষের প্রাণ বাঁচবে, আমরা সেটি প্রত্যাশা করতে চাই। দেবাশিস দেবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করতে চাই। আরো বিস্তারিত আলাপ করার অনেক সংবাদ রয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। আমরা পরবর্তী দিনে অর্থাৎ আজ সারাদিন অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের দিনটি চ্যানেল সিলেটের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা ডেডিকেট করতে চাচ্ছি এনটিভি কে, বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম একটি মিডিয়া প্রতিষ্ঠান এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী আজকে ছিল। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশের মতো ঢাকার মতো করোনাকালীন এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা বিকল্প উপায়ে সিলেটেও পালিত হয়েছে। আমি সিলেটে এনটিভি পরিবারের যারা সদস্য রয়েছেন, ঢাকায় যারা এনটিভি পরিবারের সাথে যুক্ত আছেন, এই করোনাকালে অনেক চাকরিচ্যুত হচ্ছে মিডিয়াতে। ইতিমধ্যেই আমাদের অতিথি শুরুতেই তিনি একটি প্রসঙ্গে বলেছেন যে এই সময়ে এসেও এনটিভি তার প্রফেশনালিজম দেখাচ্ছে, এবং এনটিভি মাঝখানে কিছুটা এই নিয়ে আলাপ আলোচনা হলেও এই করোনাকালে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান হিসেবে তার কর্মীদের পাশে রয়েছে। এনটিভি বছরের পর বছর জুড়ে থাকুক এবং একটি ভালো মিডিয়া হিসেবে মানুষের কথা তুলে ধরুক, সেই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। অতিথি দেবাশিস দেবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকের এই অনুষ্ঠানটিও আমরা এখানে শেষ করলাম। আগামী দিন আমাদের সাথে থাকার জন্য প্রত্যাশা রইল।